নব্বইয়ে গণতন্ত্রে উত্তরণের পর দ্বিতীয়বারের মতো হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিরোধী দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সংসদ সদস্যরা ঠিক করবেন কে যাচ্ছেন বঙ্গভবনে। যদিও সংবিধানের 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতায় সরকারি দলের প্রার্থী শেষ পর্যন্ত জিতবেন তা বলাই যায়। শফিকুল হকের প্রতিবেদন। 91 সালে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর শুরু হয়েছিল যে যাত্রা, ৩৫ বছর পর সেই একই সাংবিধানিক প্রক্রিয়ায় আবারও রাষ্ট্রপতি নির্বাচনের মুখোমুখি বাংলাদেশ। আব্দুর রহমান বিশ্বাস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাঝে পেরিয়ে গেছে 3.5 দশক। 91-এ নির্বাচনের মধ্য দিয়ে দেশে ফিরে আসে সংসদীয় গণতন্ত্র। সংসদীয় ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ছিল নতুন রাষ্ট্রপতি নির্বাচন। এরপর বদলে যায় নির্বাচনের চরিত্র। 96-এ বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, 2001-এ AQM বদরুদ্দোজা চৌধুরী, 2002 সালে ইয়াজউদ্দিন আহমেদ, 2009 সালে জিল্লুর রহমান, 2013 ও 18 সালে আব্দুল হামিদ এবং সবশেষ 2023 সালে মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী হিসেবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় স্বৈরাচার আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেই দায়িত্ব ছাড়বেন তিনি। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। 1991 সালের আইন অনুযায়ী পুরো নির্বাচন পরিচালনার দায়িত্বে নির্বাচন কমিশন। কমিশনই তফসিল ঘোষণা থেকে শুরু করে আনুষঙ্গিক সব দায়িত্ব পালন করছে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় দীর্ঘ সময় পর আবারও এসেছে রাষ্ট্রপতি নির্বাচন। সংবিধানের 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতায় বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি, এটা বলা যেতেই পারে। শফিকুল হক, 71, ঢাকা। আজকের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার সংসদ সচিবালয়ে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা শেষে তিনি জানান, এদিন সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সংসদ কক্ষে উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলেও আশাবাদ জানান চিফ হুইপ। কালকে দেখবেন আপনারা আমাদের দুজন সদস্য হবেন, ক্যান্ডিডেট হবেন। একজন হলো ডক্টর অলি আহমেদ, আরেকজন হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা ভোট হবে, এদেশে মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয় সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। পরের দিনই 21 তারিখ সন্ধ্যা 7:30টার সময় বঙ্গভবনে শপথ হবে ইনশাআল্লাহ। বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্যে নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। বক্তব্যে মির্জা ফখরুল দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। একই সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য অটুট রাখা এবং সংসদ সদস্যদের সঙ্গে তৃণমূলের দূরত্ব না বাড়ানোর বিষয়ে সতর্ক করেন। এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের বিস্তারিত ধারণা দেন। কলকাতায় আগুনে নিহতদের মধ্যে 7 জন বাংলাদেশ এবং 2 জন ভারতীয় নাগরিক। বুধবার রাতে নিহতদের বিষয়ে সবশেষে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ। তিনি জানান, পুরো প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। মঙ্গলবার গভীর রাতের এই দুর্ঘটনায় নিহতদের সবাই বাংলাদেশি বলে প্রথমে খবর দিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম। এর আগে স্থানীয় পুলিশের বরাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশি হওয়ার তথ্য দিয়েছিল। কলকাতায় নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে আগুনে পুড়ে ও দগ্ধ হয়ে মারা যাওয়াদের মধ্যে
6 জন পুরুষ, 2 জন নারী ও একটি শিশু রয়েছে। কলকাতায় আবাসিক হোটেলে নিহত 7 বাংলাদেশের মধ্যে 4 জন কুষ্টিয়ার বাসিন্দা। এরা হলেন সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শ্বশুর। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে কলকাতায় এসে ওই হোটেলে অবস্থান করছিল তারা। আজই তাদের দেশে ফেরার কথা ছিল। মর্মান্তিক এমন মৃত্যুতে শোকে পাথর পুরো পরিবারটি। এদিকে আগুনে নিহত আরেক বাংলাদেশি আহমেদ বাবুর বাড়ি সাভারের আমিন বাজারে, আর রেবতী সরকার ও SM আলিমুজ্জামানের বাড়ি সাতক্ষীরায়। তাদের পরিবারেও চলছে শোক। শাহিন আলী ও রায়ন বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পরিবারের 4 সদস্যকে হারিয়ে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের বাড়িতে এখন শুধুই কান্নার রোল। এমন করুণ মৃত্যু মানতে পারছেন না স্বজনদের কেউ। গত 13 আগস্ট স্ত্রী আফসানা শারমিন মনীষা ও তার 3 বছরের ছেলে স্বর্ণশীষ দত্তের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন দেবাশিস দত্ত। সাথে ছিলেন তার শ্বশুর আকরাম হোসেন। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষ করে মঙ্গলবার তারা কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানেই আগুনে করুণ মৃত্যু হয় সবার। তাদের মৃত্যুর খবরে শোক নেমে আসে দেবাশিসের পুরো পরিবার সহ কুষ্টিয়া শহরে। সকাল থেকে তার বাড়িতে ভিড় করেন বন্ধু, সাংবাদিক ও প্রতিবেশীরা। দেবাশিসের 8 বছরের মেয়ে ফাহিমাকে সান্ত্বনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন সবাই। আজকে দেশে আসার কথা ছিল, কালকে চেন্নাই থেকে ফ্লাইট করে আপনার কলকাতায় গেছে। দেবাশিস দত্ত সহ স্ত্রী তার শ্বশুর মারা গেছে। তারপরে আমি তখনও বিশ্বাস করিনি। যখন আমি ছবিটা দেখছি তখন আমার মেয়ের বান্ধবী বলছে যে এরকম কাকি আপনি শক্ত আনামেছে কে বলছে দেবাশিস আর নাই। আমি তখন জানতে পারছি। নিহত দেবাশিস দত্ত আজকের পত্রিকা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল 9-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় পত্রিকা দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে ছিলেন। সাংবাদিক অঙ্গনে পরিচিত মুখ দেবাশিসের মৃত্যুতে শোকাহত তার সহকর্মীরা। একদিন হোটেলে ছিল, হোটেলে থাকার পরে এসি পাস্ট করে ভালো ইন্তেকাল করেছে। বাংলাদেশের যেসব টেলিভিশন আছে সবগুলো খবরে দেখছি যে 9 জন মারা গেছে। হঠাৎ করে কেন যেন মনের ভিতর কুহুলি ডাকতেছে এরকম কি হলো। কেক কিনে নিয়ে এসে বাসায় দিয়ে গেলাম আর বলে গেলাম বাবা তুমি টেনশন করো না, তোমার বাবা কালকে চলে আসবে। কিন্তু আজকে সকালবেলা যখন শুনতে পেলাম যে সে আর নেই, ওর ভিতরে কোনোদিন এই কাজটি করেনি। সবার সাথে ওর সুসম্পর্ক ছিল। ওর মনে প্রাণে চিন্তা চেতনায় সবসময় ছিল সাংবাদিকতা। এদিকে অগ্নি দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের আরেকজন সাভারের আমিন বাজারের আহমেদ বাবু। কসমেটিক্স দোকানের মালামাল কিনতে ভারতে গিয়েছিলেন তিনি। 37 বছর বয়সী বাবুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। আমরা ছবি পাঠিয়েছে, ওই ছবি থেকে আমরা সবাই শিওর হই এটা বাবু আহমেদ। বাবু আমাদের খুব ভালো বন্ধু ছিল, তো বাবুকে ভোলার মতন না। চেষ্টা চলছে, এখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চলছে, সব ধরনের কথাবার্তা চলছে। আল্লাহ দেখা যাক বাকি। শেষবারের মতো নিহত আহমেদ বাবুর মৃতদেহ দেখার অপেক্ষায় স্বজনরা। মনিরা কাজুরি, 71। এদিকে নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের পরই টনক নড়েছে স্থানীয় প্রশাসনের। বুধবার সন্ধ্যায় নিউ মার্কেট এলাকায় হোটেল, গেস্ট হাউস ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ। তারা হোটেলগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা ঘুরে দেখেন। এদিকে এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন আমলের দুর্নীতিকে দায়ী করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও বিরোধী বাম নেতারা। ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের পরিবারের লোকজন সুবিচার পাবেন বলেও আশ্বাস দেন তিনি। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের 2টি স্পা সেন্টারে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার রাতের ওই অভিযানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিভিন্ন বয়সী 53 জন নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থানা পুলিশ জানিয়েছে, বুধবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে গুলশানের হট স্টোন স্পা ও ওয়ান সেলুন নামের 2টি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ওই 53 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, স্পা ও সেলুনের আড়ালে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদে বুধবার রাতে ওই 2টি স্পা সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 29 জন নারী ও 24 জন পুরুষ রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযানের বিষয়ে গুলশান থানা পুলিশ জানায়, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে এই ধরনের কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। এই ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ঝিনাইদহের ৬ উপজেলা আইন শৃঙ্খলা ক্রমশ খারাপ হচ্ছে। গত ৩.৫ মাসে শতাধিক চুরি ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ ও চাঁদাবাজি রয়েছে। দিনে দুপুরে চুরি ডাকাতির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনী অপরাধ নিয়ন্ত্রণ করতে পারছে না। রাজীব হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। একসময় চরমপন্থী সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ঝিনাইদহে এবছর মে থেকে জুন, জুলাই ও আগস্টের 15 তারিখ পর্যন্ত ৩.৫ মাসে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ ও চাঁদাবাজি হয়েছে শতাধিক। গত ৫ই জুন সদরের ঝিনুকমালায় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে নিহত হয় রিকশাচালক বিল্লাল হোসেন। আর ১৪ই আগস্ট মহেশপুরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হন মা সলেকা বানু। আধিপত্য বিস্তার, শত্রুতা ও সামাজিক বিরোধ থেকেই অধিকাংশ অপরাধের শুরু বলে জানান ভুক্তভোগীরা। কিছুদিন আগে উপরের টিনের চাল কেটে আমার দোকান থেকে নগদ প্রায় ৫০,০০০ টাকার উপরে এবং দোকানের মালামাল নিয়ে গেছে, এবং আমার পাশের দোকানে হিলাল শেখ, সে দোকান থেকেও ওরা মালামাল টাকা পয়সা নিয়ে গেছে। গাড়িটা হারিয়ে যায়, আমি ওই থানা পুলিশ ওইখানে একটা লিখিত একটা অভিযোগ দিয়েছি, কিন্তু কোন সুরা বা ওদের ইনভেস্টিগেশন করতে আসেনি কেউ। টাকা দেওয়ার লোভ করে আমার মেয়ে হাত ধরে টানতে টানতে বাগান দিয়ে নিয়ে গেছে। আমার কিছুই নাই, আমি আইন আদালতের বিচার চাই। তাদের অভিযোগ, কয়েকজন গ্রেপ্তার হলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। কয়েকজন ডাকাত ধরছিল, ধরার পরে কিছুদিন পরে আবার শুরু হয়ে গেছে। গাছ কেটে ডাকাতি, চলাফেরা করতে পারবো না, মানুষের কষ্ট, তারপরে জানের নিরাপত্তা নেই। রাত্রে তো চলতে পারি না, ডাকাতি হয়। যারা গাড়ি চালায় তারা অনেকে এখানে ধরা খেয়েছে, ডাকাতের কবলে পড়েছে। পুলিশ বলছে, প্রায় ২০ লাখ মানুষের নিরাপত্তায় জেলায় পুলিশ সদস্য আছেন মাত্র ১,৬৫০ জন। রয়েছে যানবাহনের সংকটও। আমাদের যানবাহনের সংকট রয়েছে। আমাদের জনবল যে পরিমাণ থাকা উচিত আমাদের গরিব দেশ, সে তুলনায় নেই। তারপরেও যেটুকু জনবল আছে, আমার ৩৪টা ক্যাম্প, 6টা থানা, আমরা সবাই মিলে, আমার ডিবি টিম, সাইবার টিম মিলে চেষ্টা করছি। আর জেলা প্রশাসক জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে মাদকের সম্পৃক্ততা রয়েছে। মাদক নিয়ন্ত্রণ করা গেলে অপরাধও অনেকাংশেই নিয়ন্ত্রণে আসবে। যারা মাদকের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। আর পাশাপাশি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে, ডিডি মহোদয়কে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে, উনি এই বিষয়টা নিয়ে কাজ করছেন। তো আমরা যদি মাদকটাকে কন্ট্রোল করতে পারি, আমার মনে হয় যে সবকিছু মোটামুটি ঝিনাইদহের কন্ট্রোলে চলে আসবে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী মে থেকে 15ই আগস্ট পর্যন্ত 6 উপজেলায় হত্যার ঘটনা ঘটেছে 10টি। শাকিলা শম্পা, একাত্তর। সুন্দরবনে চলমান ৩ মাসের অবরোধের সুফল মিলতে শুরু করেছে। জেলে ও বনজীবীদের প্রবেশ বন্ধ থাকায় বনের ভেতর বেড়েছে হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণীর অবাধ বিচরণ, বেড়েছে বাঘের আনাগোনা। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, এমন উদ্যোগ বনের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নজরুল ইসলাম আকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ৩ মাসের অবরোধে বদলে গেছে সুন্দরবনের চিত্র। বনের বিভিন্ন খাল ও চরে সরেজমিনে দেখা মিলছে দল বেঁধে ঘুরে বেড়ানো চিত্তল হরিণের পাল। নীরব পরিবেশে খাল ও নদীতে চলছে কুমিরের রাজত্ব, বেড়েছে বাঘের আনাগোনাও। শুধু বন্যপ্রাণী নয়, অবরোধের এই মৌসুমে সুন্দরী, গেওয়া, গড়ান, পশুর সহ বিভিন্ন প্রজাতির গাছপালা ঘন সবুজে সেজে উঠেছে। বন জুড়ে এখন তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর সৌন্দর্য। অবরোধে হরিণ, বাঘ, কুমির বাড়ছে, খুব সুন্দরভাবে বাড়তে আছে। অবরোধ থাকলে সুন্দরভাবে বাড়বে। 90 দিনের অবরোধে সুন্দরবনে মাছ বৃদ্ধি পাচ্ছে এবং হরিণ বৃদ্ধি পাচ্ছে এবং বাঘ ছুটোছুটি করছে। 3 মাসের অবরোধের কারণে মাছ পোনা বহুত বৃদ্ধি হয় এবং সুন্দরবনে কোনো মানুষ যায় না, তার কারণে সুন্দরবন অনেক ভালো থাকে। বন কর্মকর্তারা বলছেন, বনের জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছরই এই অবরোধ অব্যাহত রাখা উচিত। আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সুন্দরবনের এই অবরোধটা দিয়েছি, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য সফল হয়েছে এবং আমাদের এই যে অবরোধ আসলে প্রতি বছরই মানে এটা অব্যাহত রাখা উচিত, কারণ সুন্দরবনের যে রেস সেটা প্রয়োজন। সুন্দরবনের মৎস্য সম্পদ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন এবং অবাধ বিচরণ নিশ্চিত করতে গত জুন মাসের 1 তারিখ থেকে 31 আগস্ট পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। শান্তা ইসলাম, একাত্তর।
চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।